সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্ট বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে বিশেষ করে গ্যাস্ট্রো লিভার নিয়ে কথা বলতে চাই। আমাদের যে পরিপাকতন্ত্র রয়েছে এবং লিভারটি রয়েছে, এর যে সুরক্ষাটি রয়েছে, বিশেষ করে রমজানে কিভাবে আমরা এর সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে রোজাটি পালন করতে পারবো এদেরকে শান্ত রেখে, সে বিষয় নিয়ে কথা বলতে চাই। এবং যারা বিভিন্ন ক্রনিক ডিজিজে ভুগছেন, বিশেষ করে লিভারের রোগে ভুগছেন, হেপাটাইটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রে রোজার ব্যাপারটি কেমন হবে সে বিষয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার মীর জাকিব হোসেন, প্রফেসর গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট, ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের ধন্যবাদ। রমজান মোবারক। আমাদের যে ট্র্যাডিশন, সেটি দেখা যাচ্ছে যে খুবই মুখরোচক খাবারে আমরা অভ্যস্ত, বিশেষ করে ইফতারিতে, অনেক সময় তার পরবর্তীতে সেহরিতে। সাধারণ যারা হয়তো কোনো গ্যাস্ট্রিকের বা এই ধরনের সমস্যায় ভুগছেন না, তারাও কিন্তু এই সময় নানান রকম জটিলতার মধ্যে পড়ে যান। তো যারা বিভিন্ন জটিলতায় নেই, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অথবা লিভার ডিজিজ আক্রান্ত নয়, সাধারণ মানুষ, তাদের জন্য রমজানে সুস্থ থাকার আসলে কিছু টিপস আপনার কাছে চাচ্ছি শুরুতেই। আপনাকে ধন্যবাদ। আপনি যেই ইস্যুটা তুলেছেন, দ্যাট ইজ এ ভেরি, এটা খুব আমাদের জন্য খুবই প্র্যাকটিক্যাল আমি বলবো। যে রমজানে যেটা হয় যে এটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি যে এটা আমাদের জন্য অত্যন্ত অবশ্য পালনীয় একটু মানে মানে আচার। তো আমরা যদি রোজা রমজানকে যদি সঠিক মতো পালন করি তাহলে কিন্তু এটা আমাদের মানে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খুবই স্বাস্থ্যকর একটা জিনিস। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এই বিষয়ে মানে আমাদের যেই ইন্টারমিটেন্ট ফাস্টিং বলি আমরা, যেটা একটু দীর্ঘ সময় না খেয়ে থাকা, এটা কিন্তু মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এতে মানুষের ক্ষতিকর যেই কোষগুলা শরীরে থাকে বা ড্যামেজ সেলগুলা থাকে, এগুলো কিন্তু মানে বডি তার নিজস্ব মেকানিজমে সরিয়ে ফেলে। তো আমরা সবাই জানি যে খাবারের মধ্যে আমাদের নির্দিষ্ট কিছু খাবার যেগুলা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, তার সাথে কিছু ভিটামিন এবং কিছু খনিজ পদার্থ, যেটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মিনারেলস বলি। তো সেই জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণ আমরা নিচ্ছি কিনা এটা খুব ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো যদি আমরা সচেতনভাবে আমরা একটা প্ল্যান ঠিক করি, তাহলে এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। একই সাথে সাথে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো এটা আমাদের জন্য ফরজ। সেটাও ভালো। তাহলে ইফতারে আমরা কী খাবো এটা দিয়ে যদি আমরা শুরু করি, দ্যাট ইজ এ বেসিক, এটা তো খুব একদম প্রাথমিক বিষয় যে ইফতারে আমরা কী দিয়ে শুরু করব। ইফতারে আমরা যখন একদম ডিহাইড্রেটেড থাকি, 12 থেকে 15 ঘন্টা যখন আমরা ফাস্টিং বা না খেয়ে থাকি, তখন আমাদের তো শরীরে পানির অভাব দেখা দেয়। সো আমরা রোজাটা ভাঙবো অবশ্যই পানি দিয়ে, সবাই তাই ভাঙি। তো এখানে অতিরিক্ত চিনিযুক্ত যেই পানীয়গুলো আছে, পানীয় বা ড্রিঙ্কসগুলো আছে, সেটা একটু অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, এটাই না খেতে পারলে ভালো। কেউ যদি খেতে চায় খুবই স্বল্প চিনিযুক্ত খাবার, স্বল্প চিনি বা স্বল্প মিষ্টি, এই ধরনের একটা প্ল্যান আমরা করতে পারি। পানীয় একদমই কনসেন্ট্রেটেড ফলের রসটা অ্যাভয়েড করা ভালো। রাইট। এখন আমরা যদি এটাকে আরেকটু ছোটো ছোটো ব্রেকডাউন করে ছোটো ছোটো ভাগে ভাঙি, তাহলে আমরা কতটুকু শর্করা খাবো, কতটুকু কার্বোহাইড্রেট খাবো, কতটুকু প্রোটিন খাবো, কতটুকু ফ্যাট খাবো, এটা আমরা একটু সচেতনভাবে যদি ঠিক করে নিই, প্ল্যান করে নিই, তাহলে এটা স্বাস্থ্যকর হয়। তাহলে শর্করাটা যেটা হবে যে আমাদের উচিত যে একটু সিম্পল কার্বোহাইড্রেট আমরা বলি, যেটা শরীরে খুব দ্রুত অ্যাবজর্পশন হয়ে যায়, এটা অ্যাভয়েড করা উচিত। আমাদের একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেটের দিকে যাওয়া উচিত, যেটা আমাদের রক্তের যে গ্লুকোজটা, এটা যদি হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে, এক্স্যাক্টলি রাইট, হঠাৎ করে যাতে না বাড়ে সেই দিকে আমাদের নজর দিতে হবে। সেই ধরনের খাবার কি আমরা একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট লাইক আমরা ফ্রুটস খেতে পারি, ফাইবারযুক্ত ফ্রুটস, দেশীয় হইতে পারে, বিদেশি হতে পারে, সেটা কোনো ইস্যু না। ফ্রুটস থাকতে পারে কার্বোহাইড্রেট সোর্স হিসেবে। থাকতে পারে আপনার আমরা যেটা খাই যে লাইক খিচুড়ি, এটা কিন্তু একটা খুব ব্যালেন্সড ডায়েট। হ্যাঁ, এখানে যেমন কার্বোহাইড্রেট থাকছে, এখানে ডাল, প্রোটিন থাকছে। তো এটা খুব ভালো একটা কম্বিনেশন হতে পারে। তো শর্করার অংশ যদি এটা হয়, আরেকটা যেটা কমন প্র্যাকটিস, যেটা আমরা সবসময় এই প্রশ্নের মুখোমুখি হই অ্যাজ এ গ্যাস্ট্রো লিভার স্পেশালিস্ট, যে আমরা যে রোজায় কি ইফতার খাবো, ইফতার মানি হয়ে গিয়েছে যে ভাজা ছোলা, মানে বেগুনি পেঁয়াজ ভাজা। তো এটা একদমই অ্যাভয়েড করতে পারলে ভালো। এখন অত কঠিন যদি আমরা না হই, খুবই পরিমিতভাবে খেতে হবে। একদম তেলে ভাজা খাবারটা অ্যাভয়েড করা উচিত। কেউ যদি খেতেই চায় এবং যদি কেউ অ্যাফোর্ড করতে পারে, আমরা এয়ার ফ্রায়ার ব্যবহার করতে পারি। এয়ার ফ্রায়ারে কিন্তু তেল ছাড়াই এই ভাজাটা সম্ভব। তো এটা একটা অপশন, যে আমরা একদম বাদও দিলাম না, আবার কম খেলাম এবং একটু স্বাস্থ্যকরভাবে ভেজে খেলাম আর কি। এটা কার্বোহাইড্রেটের অংশটা।
তারপর আসেন আমাদের প্রোটিন এবং ফ্যাট। সেটা তো আমরা প্রোটিনের জন্য আমাদের খুব ভালো সোর্স হচ্ছে আমরা বলি লিন প্রোটিন, দ্যাট ইজ চামড়া ছাড়া মুরগির মাংস, ডিম, হতে পারে ভালো টক option, দই, হ্যাঁ। দুধ, জি। এগুলো কিন্তু সবই স্বাস্থ্যকর প্রোটিন। এবং ফ্যাটের জন্য আলাদা করে যে খুব আমাদের নজর দিতে হবে তা না। আমরা যেই প্রোটিনটা খাবো এই প্রোটিনের মধ্যেই কিন্তু আমরা ফ্যাটটা পেয়ে যাব। ফ্যাটটা পেয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অনেকেই করেন কি ইফতারিটা প্রচুর পরিমাণে খেয়ে রাতের যে ডিনারটি রয়েছে সেটিকে অনেকে স্কিপ করতে চান। যে ঠিক আছে রাতে আর কিছু মানে একবারে সেহরিতে আবার খাবো। সেটা কতখানি স্বাস্থ্যসম্মত এবং সেহরিতে আসলে কি ধরনের মিল থাকা দরকার? জি, আপনাকে ধন্যবাদ। তো এটাও একটা ইস্যু। আমরা ওই যখন ইফতারে ওভার ইটিং করবো বা বেশি খেয়ে ফেলবো, ন্যাচারালি আমাদের ২-৩ ঘন্টা পরেই আবার আর খেতে খাওয়াটা পারছি একটু ডিফিকাল্ট হয়ে যায়। difficult। তো আমরা সবসময় বলি যে স্মল ফ্র্যাকশনেটেড মিল, অল্প করে বারবার খাওয়াটাই স্বাস্থ্যসম্মত। সো আমরা যদি ওই ইফতারের পরে তারাবির পর আবার ছোট করে একটু খেয়ে নেই তাহলে ভালো। আচ্ছা, এবং খেতেই হবে, দ্যাটস নট ম্যান্ডেটরি, তবে এটা মোর সায়েন্টিফিক এবং মোর হেলদি। রাইট। ইন বিটুইন একটা জিনিস মনে রাখতে হবে যে ইফতার এবং সেহরির মাঝখানে যেই সময়টা, এই সময়টা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। অ্যাটলিস্ট ৮ থেকে ১০ গ্লাস পানি কিন্তু এই সময়টার মধ্যে ভেঙে ভেঙে খেয়ে নেওয়া উচিত। তো এখন আমরা আসি যে সেহরিতে আমরা কী ধরনের খাবার খাবো। সেহরিতে যে জিনিসটা মনে রাখতে হবে যে এরপরে কিন্তু আমরা একটা লম্বা সময় না খেয়ে থাকবো, একটা ফাস্টিং ১২ থেকে ১৫ ঘন্টা, যেটা আমরা বলছিলাম যে একটা ফাস্টিং পিরিয়ডে যাবো। হ্যাঁ, তো সেই সময় ধীরে ধীরে আমাদের শরীরে যদি যে খাবারটা আমরা খাবো এটা যদি অনেকক্ষণ থেকে আমাদের এনার্জিটা দেয়, ক্যালোরিটা দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য এটা ভালো হবে এবং দেখা যাবে যে দুপুরের পর আমরা আমাদের যেই হঠাৎ করে শক্তিটা, দুর্বল হয়ে যাওয়ার সেটা একটা থেকে এক্স্যাক্টলি যে শরীরে গ্লুকোজটা কমে যাওয়া, গ্লুকোজ এই জিনিসটা হবে না। একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকা উচিত। জি। হ্যাঁ, কেউ যদি ভাত খেতে চায়, আমরা প্রেফার করি যে লাল চালের ভাত খেতে পারলে ভালো। এর বিকল্প হিসেবে অনেকে ওটস প্রেফার করেন। এটাও খুব কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রচুর ফাইবার আছে। এটাও কিন্তু অনেকক্ষণ থেকে এনার্জি ধরে রাখে, ধীরে 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 এনার্জি রিলিজ করে। সো এটাও আমাদের কার্বোহাইড্রেট তো আমাদের মেইন সোর্স অফ এনার্জি, Energy। রেডি সোর্স অফ এনার্জি। সো এটা কমপ্লেক্স হলে হবে কি যে অনেকক্ষণ থেকে এটা আমাদের শরীরে এই এনার্জিটা স্লোলি রিলিজ করবে এবং আমরা খুব তাড়াতাড়ি যে দুর্বল হয়ে যাওয়া বা সেটা দুপুরের পর থেকে অনেকেই দেখা যায় যে মানে গ্লুকোজ ব্রেইনে কম পাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে ব্রেইন কিন্তু একমাত্র গ্লুকোজ ব্যবহার করে। গ্লুকোজ সেনসিটিভ। হ্যাঁ, সো ওই সময় দেখা যায় যে আমাদের একটা ড্রাউজি ভাব, কাজ করতে পারি না। সো ওই সময় আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট যদি আমরা মূলত সেহরিতে খাই, তাহলে আমাদের অ্যাটলিস্ট একদম। ৮ থেকে ১০ ঘন্টা এই ক্যালোরিটা আমরা পাবো। পাবো। আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অন্যান্য বছরে অন্যান্য সময়ে ভালো থাকেন কিন্তু ঠিক রোজার সময়ে এই যে খাবার-দাবারের যে সময়ের পরিবর্তন প্লাস খাবারের যে অভ্যাসের যে পরিবর্তন সেটির কারণে অনেকেই নানান রকম গ্যাসের সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে একদম বুকটা জ্বালা-পোড়া হয়ে থাকে এবং গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিআরডি যাদের রয়েছে তারা মনে করেন যে বুকটা জ্বালা-পোড়া করছে, গলা ধরে যাচ্ছে এবং বুক ভারী হয়ে আসছে। এই ধরনের ক্ষেত্রে আসলে অনেকেই আগে থেকেই ইন্টেনশনালি গ্যাসের ওষুধ খেয়ে শুরু করে দেন একদম রমজান, যে সারা বছর না খেলেও এবার ২ বছর করে খেতে হবে জি, এবং আপনি অনেকে সঠিক। সারা বছর। এটির ব্যাপারে আসলে আপনাদের অবজারভেশনটা কি? যে গ্যাসটা আমরা যেটা বলি, এটা গ্যাস বলে কোনো শব্দ নেই। এটা আসলে যেটা হয়, গ্যাস বলতে বেসিক্যালি যেটা বোঝায় রিফ্লাক্স ডিজিজ, আপনি যেটা যেটা বলছি মেনশন আরকি। করছিলেন। এটা যেটা হয় কি আমাদের স্টমাকে যে নরমাল অ্যাসিড থাকে, হ্যাঁ, নরমাল গ্যাস্ট্রিক কনটেন্ট বা পাকস্থলীর যে কনটেন্ট, এটা যদি উপরের দিকে উঠে আসে, ইসোফেগাসে চলে আসে, তখন আমরা এটাকে বলি রিফ্লাক্স ডিজিজ। এবং এটা যেটা সাধারণ মানুষের কাছে কিন্তু গ্যাস হিসেবেই পরিচিত, যেটা বুক গলা জ্বালা পোড়া জ্বালা করে, পোড়া শুরু একটা হয়ে বমির ভাব হয়, এইগুলো আর কি, মুখ ভরে পানি আসা, এই ঘটনাগুলো ঘটে। তো এটার জন্য যেটা করতে হবে যে নট অনলি রোজা, যে কোনো সময় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটাতে বুক গলা জ্বালা পোড়া হয়, এটার মূল চিকিৎসা কিন্তু কখনোই এই যে আমরা যেটা বলি সো কল্ড গ্যাস্ট্রিকের ওষুধ, এটার না। মূল জিনিসটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট অ্যান্ড আপনার লাইফস্টাইলে যে চেঞ্জটা। যারা এই সমস্যায় আগে থেকে ভুগছেন জি। কিংবা রোজায় অন্য সময় না ভুগলেও রোজায় কিন্তু ভুগতেই পারেন, তো এইটা প্রিভেন্ট করার জন্য আমরা কী করতে পারি? তো আমরা লার্জ মিল অ্যাভয়েড করব। হ্যাঁ, বিশেষ করে যেটা আমাদের লাস্ট মিল, সেহরিতে খাওয়ার পর কিন্তু আমরা নামাজ পড়ি, শুয়ে পড়ি। সো এই সময় লার্জ মিল, ফ্যাটি ফুড, ভাজা পোড়া, এগুলো অ্যাভয়েড করা উচিত। এবং খাবার সাথে সাথে পানিটা অ্যাভয়েড করা উচিত। পানিটা অ্যাটলিস্ট ১৫-২০ মিনিট পরে খেলে ভালো হয়। আচ্ছা, সেই এটা ক্ষেত্রে একটা আমার গুরুত্বপূর্ণ ব্যাপার। রুগীদের আমরা কি বলি, আমার রুগীদের পার্সোনালি আমি যেটা বলি যে আপনি সেহরিটা একটু আগে খাবেন। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের সেহরির শেষ সময় যদি ৫টা হয়, তাহলে আমরা এটা ৪টায় শেষ করে দিই। আচ্ছা, একটু সময় নেই, তারপরে পানি খাই,
তারপর আবার রোজা এবং এই রিফ্লাক্স ডিজিজের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাওয়ার পর শোয়া যাবে না, অ্যাটলিস্ট আমরা 2 ঘন্টার একটা গ্যাপ গ্যাপ দিতে বলি। দিতে বলি। সো সেহরিতে 2 ঘন্টা না হলে 1 থেকে 1.5 ঘন্টা এটা করতে হবে। আচ্ছা, আচ্ছা, এটা একটু ভালো কথা বলেছেন। এইটা যদি আমরা করে নিই, আমার রোগী যারা আছেন কিংবা যারা রোগে আক্রান্ত না এটা ভুগতে পারেন তাদের জন্য। অনেকেই দেখা যাচ্ছে এই সময় বাইরের খাবারের প্রতি অনেকেই মানে বাইরে থেকে অনেক কিছু নিয়ে আসে, হালিম, এই দই বড়া এইসব। তো অনেকে খেয়ে দেখা যাচ্ছে যে তাদের একটু লুজ মোশন হচ্ছে। জি। অনেকেতে যেটা আমরা বলি যে হচ্ছে ভমিটিংও হয়, অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিসের মতো হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে আসলে অনেকে মানে একেবারে দোকান থেকে কিনে সরাসরি কিছু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন বা কিছু করে থাকেন। এক্ষেত্রে কি করা উচিত? এটা তো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ? এটা মানে শুধু যে ব্যক্তিগতভাবে যিনি খাচ্ছেন তিনি আক্রান্ত হচ্ছেন তা না, উনি কিন্তু সোসাইটিরও ক্ষতি করছেন। ক্ষতি করছে। হ্যাঁ, পেট খারাপ যেটা হচ্ছে, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাকটেরিয়া দিয়ে হয় না। হয় না। মোস্ট অফ কেসে এটা হয় ভাইরাস ভাইরাস দিয়ে, দিয়ে। এবং আমরা জানি যে অ্যান্টিবায়োটিকে কিন্তু ভাইরাসের এগেনস্ট অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। তো যত ভাইরাল ডায়রিয়া হয় এগুলা কিন্তু আমরা যদি শুধু ওরাল রিহাইড্রেশন স্যালাইনটা খাই, রাইট। দ্যাট ইজ তাহলেই মোর দেন কিন্তু এনাফ, এটা কারণ cover এটা তো করতে সেলফ লিমিটিং, এমনিতেই বন্ধ হয়ে যাবে ওই একদম। সময়, যাতে আমাদের শরীর থেকে পানি লবণ বের না হয়, আমরা ওআরএস খেলি এনাফ। এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া আর উচিত যদি অ্যান্টিবায়োটিক খেতেই লাগেই হয়। অবশ্যই আপনি আপনার চিকিৎসকের আমি পরামর্শ আমি নেন। একেবারে মূল একটি জায়গায় আসতে চাই, যারা ক্রনিক ডিজিজে বিশেষ করে জি। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্রনিক ডিজিজ অথবা লিভার যে ক্রনিক ডিজিজ, ফ্যাটি লিভার এখন খুবই প্রাসঙ্গিক একটি জি। ব্যাপার। অনেকে ফ্যাটি লিভারে ভুগছেন, অনেকে জি। হেপাটাইটিস বি, সি এবং পরবর্তী যে কনসিকুয়েন্স সেরোটিক কিছু চেঞ্জে ভুগছেন। জি। তাদের ক্ষেত্রে রোজা রাখা কতখানি সমীচীন এবং তাদের জীবনধারাটি কেমন হবে? ফ্যাটি লিভারে যারা আক্রান্ত তাদের জন্য লাইফস্টাইল এবং ডায়েটারি মডিফিকেশন খুব ইম্পর্টেন্ট। সো যারা ফ্যাটি লিভারে আক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে একটা চিকিৎসার অপশন কিন্তু হাইপোক্যালোরি ডায়েট, মানে আমাদের যতটুকু ক্যালোরি প্রয়োজন তার চেয়ে 200-300 ক্যালোরি যদি আমরা কম খাই, দ্যাটস এ মোড অফ ট্রিটমেন্ট ফর আচ্ছা। ফ্যাটি লিভারের জন্য একটা চিকিৎসার অংশ। সো এই সময় আমরা যদি আমাদের যেটুকু ক্যালোরি প্রয়োজন, এটা ইন্ডিভিজুয়ালাইজড, এক একজনের জন্য এক এক রকম। আমরা অ্যাভারেজ বাংলাদেশি একজন পুরুষের জন্য ধরে নিতে পারি 1800 থেকে 2000 কিলো ক্যালোরি প্রয়োজন, একজন ফিমেলের জন্য 1600 থেকে 1800 কিলো ক্যালোরি প্রয়োজন। এখন উনি যদি ওভারওয়েট থাকেন বা ফ্যাটি লিভার আক্রান্ত থাকেন, এই সময় যদি আমরা নর্মাল ক্যালোরি কনজাম্পশন এটা যদি 200 ক্যালোরি কমিয়ে দিতে পারি হিসাব করে, অবশ্যই একজন ডায়েটিশিয়ান বা একজন গ্যাস্ট্রোন্টারোলজিস্টের পরামর্শ নিয়ে, তাহলে এটা তার জন্য রোজা রাখা, যদি অ্যাডভান্সড ফ্যাটি লিভার না হয় তাহলে অবশ্যই উনি রোজা রাখতে পারবেন। বরং আমি মনে করি যে এটা তার জন্য একটা চিকিৎসার একটা সুযোগ অংশ হিসেবে থাকবেন আর কি। দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন, যারা হেপাটাইটিস বি এবং সিতে আক্রান্ত তারা যদি স্টেবল অবস্থায় থাকেন জি। তাহলে রোজা রাখাতে কোনো বার্ন নেই। এবং নর্মাল আমরা যে খাবার দাবারগুলো নিয়ে আলোচনা করলাম একদম, সেভাবে সেটাই খাবেন। করতে এবং হবে। লাস্ট অফ অল সিরোসিসকে আমরা 3টা ভাগে ভাগ করি। এটা নিশ্চয়ই যেই রুগী আছেন তার চিকিৎসক এটা ঠিক করে দিবেন, যে আমরা বলি এ বি সি 3টা চাইল্ড স্কোর করি। যারা এ স্টেজ মানে প্রাথমিক স্টেজে আছেন তাদের রোজা রাখাতে কোনো নিষেধ সমস্যা নাই। নেই। বিটা হচ্ছে স্টেজ বিতে যারা আছেন তারা তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখবেন। যারা সিতে আছেন আনফর্চুনেটলি তাদের ক্ষেত্রে রোজা রাখাটা রেকমেন্ডেড আসলে নয়। সম্ভব হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার করে আমাদের দর্শকদের জন্য বললেন। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবারও কথা হবে। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ বিশেষ করে আমাদের গ্যাস্ট্রো লিভার বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং লিভার নিয়ে যেই ধরনের সমস্যাগুলোতে আমরা প্রতিনিয়ত ভুগি এবং বিশেষ করে রোজায় আমাদের খাদ্যাভ্যাসটি কেমন হবে সবার জন্য, সেই ব্যাপারটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। নিশ্চয়ই এটা আপনারা উপকৃত হবেন। সবাই সুস্থ থাকবেন এবং সুস্থতার সাথে রমজান পালন করবেন।